30 বছর আগে আমি যখন অস্ট্রেলিয়া গিয়েছি তখন হাতে গোনা, আপনি হাতে গুনতে পারতেন কয়টা মসজিদ ছিল। এখন কতটা মসজিদ হয়েছে আপনি হাতে গুনে শেষ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, অসংখ্য মসজিদ, এবং এগুলো কোনো কারো বিদেশি সাহায্য বা কোনো বিদেশি ডোনেশন বা কারো মাধ্যমে না, আমাদের পার্সোনাল কন্ট্রিবিউশন। আমি মনে করছি যে এদেশে থাকলে আমি যতটুকু নামাজ রোজা স্বাধীনতা পেতাম, আমি ওখানে তার চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করি। আমরা যখন কোনো ড্রাইভে যাচ্ছি, সামনে চার্চ পড়েছে, আমরা মাগরিবের নামাজ বা আসর যে কোনো নামাজ, আমরা কিন্তু চার্চে গিয়ে নামাজ পড়েছি। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসী, যে যেখান থেকে যে অবস্থায় যুক্ত হয়ে দেখছেন রূপ বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প, কো-স্পন্সর হিসেবে রয়েছে মালাভিজ। সুন্দর আয়োজনকে ঘিরে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাই, যাদের গল্প শুনে আমরা অনুপ্রাণিত হব, যাদের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে, সেই মানুষগুলো আসে আজকে। ঠিক তেমনই অস্ট্রেলিয়া, সুদূর অস্ট্রেলিয়ান প্রবাসী বলবো না, সেখানে তার সিটিজেন রয়েছে। তারপরেও 30 বছর যিনি অস্ট্রেলিয়ার সংস্কৃতির সঙ্গে, অস্ট্রেলিয়ার বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিসগুলোর সঙ্গে রয়েছে, সেই মানুষটি বাংলাদেশে যার অন্তর পড়ে থাকে, যিনি বাংলাদেশি সংস্কৃতির সঙ্গেও বেশ অতপ্রতভাবে জড়িত, আমি সেই মানুষটিকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। শামসুল সরকার রতন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। জাযাকাল্লাহ। বাংলাদেশের মাটিতে আমরা এখানেই জন্ম, কিন্তু আমরা বাঙালি থেকে গেলাম, আপনার অস্ট্রেলিয়ান হলেন। সুন্দর লাগছে, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। রতন ভাই, আমি আজকের এই জীবনের গল্প, আপনারও তো একটা জীবনের বড় ব্যাপ্তিকাল আপনি অতিবাহিত করেছেন, আল্লাহর কাছে আরও নেখায়াত কামনা করি। আলহামদুলিল্লাহ। তো জীবনের গল্প তো অনেক জায়গায় হয়তো বলা হয়নি বা অনেকেও শুনতে চায়নি। আজকে রবের জীবনের গল্প এসে আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আপনার এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। আমি খুবই একজন সাধারণ মানুষ, আমি খুব সম্মানিত বোধ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ, খুবই খুশি হলাম। আমরা সবাই সাধারণ, কখনো কখনো এই মানুষগুলোর ভিতরে লুকায়িত জিনিসগুলো অসাধারণ বিশ্লেষণ করে আর কি। রতন ভাই, আপনার কয় ভাই বোন? আমরা টোটাল 5 ভাই বোন, 3 ভাই 2 বোন। আব্বা মা আছেন? বাবা চলে গেছেন 21-এ, আর এই তো মাকে হারালাম ভেরি রিসেন্ট, মিড জুলাইতে। দেশের বাড়ি? দেশের বাড়ি কুমিল্লা, দেবিদ্বার। পড়াশোনা করেছেন কোথায়? আমি পড়াশোনা করেছি মতিঝিল গভর্নমেন্ট হাই স্কুলে, তারপরে নটরডেম কলেজ, তারপরে এগ্রিকালচারে পড়াশোনা গ্র্যাজুয়েশন করেছি শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, ঢাকা। জি জি, বলেন। তারপরে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছি, পোস্ট গ্র্যাজুয়েশন করেছি ফুড টেকনোলজিতে। তারপরে আরও কিছু করেছি। ফ্যামিলিতে স্ত্রী বা সন্তান? আমার স্ত্রী এবং আমার একটা মেয়ে আছে। তো আমার স্ত্রী হচ্ছে জিপি, অস্ট্রেলিয়াতে জব করছেন, তার নিজস্ব সার্জারি আছে আলহামদুলিল্লাহ। এবং আমার মেয়ে, সে ইউএনএসডব্লিউতে পড়াশোনা করছে, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারে 3rd ইয়ারে পড়াশোনা করছে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া, মন কি আসলে এখানে আসতে চায় নাকি ওখানে থাকতে চায়? না, আমি এত বছর বললেন 30 বছর, আমি এখনও আমার মন পড়ে থাকে এখানে। আমি যখন প্রথম অস্ট্রেলিয়াতে গেলাম, আলহামদুলিল্লাহ আমি গিয়েছি এখান থেকে। আমি যখন জাইকাতে কাজ করতাম, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সিতে, তো তখন অ্যাপ্লাই করেছিলাম ইমিগ্রেশনের জন্য। তো আমার পার্মানেন্ট রেসিডেন্ট আমি পেয়ে তারপরে আমি অস্ট্রেলিয়াতে মুভ করেছি। তারপরে 2 বছর পরে পাসপোর্ট পেয়েছি। যদিও এখন সিস্টেমগুলো অনেক জটিল হয়ে গেছে, আরও অনেক দীর্ঘ সময় লাগে। আলহামদুলিল্লাহ ওই সময়টা একটু ইজি ছিল। জি জি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমি যখন গেলাম, স্পেশালি ফ্রাইডেতে, আমি
অনেক বছর কেঁদেছি আমি, মানে ওই ফ্রাইডেটা খুব মিস করতাম, সব সময় মিস করতাম। বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব আছে। তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আপনি যখন বাইরে থাকবেন মনে করবেন যে চলে গেছেন অনেক দিনের জন্য, এমনি বেড়াতে গেলেন আবার ফিরে আসলেন, দ্যাটস ফাইন। আপনি আপনার বাসার সামনে যে মুদির দোকানটা সেটাকেও মিস করবেন। আপনার বাসার সামনে যে একটা রাস্তা, আপনি সেই রাস্তাও আপনি স্মরণ করবেন, সেটাকেও আপনি মিস করবেন। মানে আপনি সব কিছু মিস করবেন। আমি এখনও প্রত্যেক দিন আমি আমার দেশকে মিস করি। আমি অস্ট্রেলিয়ান হয়ে উঠতে পারিনি। যাক, আপনার যেই মানে গভীরতা এটা বুঝতে পারি, দেশীয় প্রেম যেটা আসলে অতুলনীয়। বাবা 2021 গেলেন, পরলোক গমন করেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তখন কি আপনি বাবার পাশে ছিলেন বা দেখা হয়েছে? আমি যখন এসেছিলাম অস্ট্রেলিয়া থেকে, বাবার খবর পেয়ে এসেছি, তখন উনি আইসিইউতে ছিল, ওনার কমাতে ছিল উনি। আমি ডেকেছি বাবাকে অনেকবার, উনি চেষ্টা করেছে, মনে হচ্ছিল যে বাবা রেসপন্স করছে, কিন্তু উনি কথা বলতে পারেন না, জবান বন্ধ হয়ে গেছিল। তো এভাবে উনি 7 দিন ছিল, তারপরে চলে গেছে। বাট উনি যখন মারা গেছে, ওনার মৃত্যুটা খুব সুন্দর হয়েছে। আমি খুব আল্লাহর কাছে সন্তুষ্ট আমার বাবার জন্য। আমার বাবা খুব অনেস্ট অফিসার ছিল, এনএসআইতে জব করতো, উনি ডিরেক্টর হিসাবে উনি রিটায়ার্ড করেছে। তো উনি খুব অনেস্ট ছিল এবং খুব মানুষকে হেল্প করতো, প্রচুর মানুষের। ওনার মানে কুমিল্লার মানুষরা জানে, দেবিদ্দার আমার বাড়ি, জানে যে কিভাবে মানুষকে হেল্প করতো, স্পেশালি জব। ওনার যতটুকু অপরচুনিটি ছিল উনি সেটা মানুষকে বিভিন্ন জব টব দিত বা চেষ্টা করতো আর কি মানুষকে হেল্প করার জন্য। তো উনি যখন মারা যাচ্ছে তখন আমরা সবাই ছিলাম, আমার মা তখন বেঁচে ছিল, আমার মা ভাই বোন, আমরা সবাই ওনাকে ধরে আছি। ওনার প্রিয়জনরা ওনার পাশে আছে, কলমা পড়ছে, আইসিইউতে আমরা মনিটরে দেখছি আস্তে আস্তে উনি চলে যাচ্ছে, তারপরে জিরো হয়ে গেল, চলে গেল। তো আমরা খুব আমাদের কাছে এই জিনিসটা যে আমার বাবা, আমাদের সব তার প্রিয়জনরা সবাই ছিল এবং আমরা সবাই ওনাকে ধরে দোয়া দরুদ কলমে পড়ছিলাম। আলহামদুলিল্লাহ, এর খুব সুন্দর মৃত্যু হয়েছে। আলহামদুলিল্লাহ। যখন আপনি অস্ট্রেলিয়া গেলেন তখন বাবার বিদায়টা, তখন ওই মুহূর্তটা কেমন ছিল? ওটা খুবই ইমোশনাল। আমার গাড়ি যখন বাবা যায় নাই, হ্যাঁ বাবা যায় নাই, কারণ উনি ওটা সহ্য করতে পারবে না। তো উনি যখন গাড়ি ছেড়ে দিচ্ছে তখন উনি গাড়ির সাথে সাথে যাচ্ছে, আমাকে ধরে আছে শক্ত করে, খুব টাফ। মা তখন সাথে গিয়েছিল? না, মাও যায় নাই। মাও যায় নাই। কে কে গিয়েছিল? আমার ভাই বোন গিয়েছে, কিন্তু আমার বাবা মা যায়নি, কারণ তারা বলছে আমরা সহ্য করতে পারবো না। ভাই বোনদের ভেতরে আপনার অবস্থান কত ছিল? আমার ভাইদের মধ্যে আমি 2 নম্বর, আর ভাই বোনদের মধ্যে 4 নম্বর আমি। আমার একটা ছোট ভাই আছে। মা যখন মারা গেলেন তখন কি মাকে দেখার সুযোগ হয়েছে? জি না, আসলে খুব কষ্টের যে আমার এই সময়টা আসার কথা ছিল মার সাথে দেখা করার জন্য, কিন্তু মা তো না বলে চলে গেল। আমার 2 দিন আগেও কথা হয়েছে মার সাথে। তো মার সাথে আমার অলমোস্ট প্রতিদিন কথা হতো। আমি যদি ফোন না করতাম তো মা ফোন করতো, তো জাস্ট খবর নেওয়ার জন্য আমি ঠিক আছে কি না, আমি ভালো আছি কি না, বা কোনো সমস্যা আছে কি না, টেনশন করতো সব সময়। এখন যে খোঁজ নেওয়ার মানুষটি এই জায়গায় নেই, এখন আপনার মানে ফিলটা কেমন হয়? এটা বলে বোঝানো যাবে না। যারা মা হারিয়েছে তারা জানে কত কষ্টের একটা মানে মুহূর্ত। আমি যখন জব শেষ করে বাসায় ফিরতাম ড্রাইভ করে, ওটা ছিল প্রায় 45 মিনিটস ড্রাইভ, 110 কিলোমিটারের ইয়েতে। তো ওই পুরো সময়টা আমি মার সাথে কথা বলতে বলতে আমি বাসায় ফিরতাম। তো এখন আমি মানে আমার খুব কষ্ট লাগে, খুব মনে পড়ে। তা আমি ভাবছি যে ওই জবটা আমি আর করব না, আমি অন্য একটা জব কথা বলে আসছি। ইনশাল্লাহ আমি অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে নতুন জবে আমি জয়েন করব। ওটা আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে,
খুবই টাফ, আমি নিতে পারছি না। মা কখন আদর করেছেন, গালে তুলে খাইয়ে দিয়েছেন, এরকম স্মৃতি মনে পড়ে? মা সব সময় আমার খাবার পাশে বসে থাকতো। আমি আসলে উনি সব সময় পাশে বসে থাকতো, খাবার দাবার কী আয়োজন করছে। তো আমি এবার ডিফারেন্সটা আমি বলি আপনাকে। আমার বড় ভাই উনি ইঞ্জিনিয়ার, উনি সিভিল ইঞ্জিনিয়ার, উনি ইউএনডিপিতে জব করতো। ভেরি রিসেন্ট উনি জব করেছে। উনি রিটায়ার করেনি, 2 বছর আগে উনি ইয়াতে চলে গেছে, স্বেচ্ছায় অবসরে গেছে। তো ভাই চলে আসছে, আমার মিরপুরে চলে আসছে, আমরা মিরপুরে থাকি। তো ভাই আসছে যাতে আমি লোনলি বোধ না করি। তো ভাই আমাকে আমি আসার আগে জিজ্ঞেস করেছে, রতন তুমি কি কি খাবে, কি কি পছন্দ করো, আমি রান্না করব। তো দ্যাটস ফাইন, কোনো সমস্যা, দ্যাটস ফাইন। কিন্তু আমার মা কোনো দিন জিজ্ঞেস করে নাই যে আমি কি খাবো, কারণ সে জানতো আমি কি পছন্দ করি, কি খাবো। উনি সব কিছু তৈরি করে রাখতেন। তো এই যে ডিফারেন্সটা, সূক্ষ্ম একটা ডিফারেন্স, খুব কষ্ট লাগে, খুব মনে হয় মাকে মিস করি। মার জন্য এখন কি করতে চান? মা আপনাকে এত স্নেহ ভালোবাসাতে লালন করে আজকে এত বড় একটা জায়গায়, আল্লাহ অনেক দিক থেকে আপনাকে সমৃদ্ধ দান করেছেন, ইসলামকে ওন করেন, ইসলামের সংস্কৃতিকে ভালোবাসেন। এটি তো আল্লাহর ঘোষণা যে আমি যাদেরকে ভালো তাদেরকে তার রহমতের ছায়া জড়িয়ে রাখবেন। তো সেই জায়গায় আমার বিশ্বাস আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন। মা বাবার জন্য আসলে কি করা উচিত বা কি করতে চান এখন? আমি যেটা পার্সোনালি যেটা করি, প্রত্যেকটা নামাজের সময় আব্বা আম্মার জন্য দোয়া করি, তাদের জন্য দান সদকা করি। তারপরে আমার আরও কিছু ফিউচার প্ল্যান আছে, আরও বড় কিছু করার জন্য। আমার বাবার একটা মাদ্রাসা আছে, বাবা রান করতো একটা মাদ্রাসা দেবিদ্বারে, তাদেরকে ইনশাল্লাহ হেল্প করবো। প্লাস উনি আরও কিছু মসজিদ, আরও কিছু ভালো কাজ করেছে ওনার গ্রামের বাড়িতে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ওটা যাতে কন্টিনিউ করতে পারে, হেল্পটা যেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন মানে আর সাংস্কৃতিক কার্যক্রম যে ওখানে করছেন অস্ট্রেলিয়াতে বা বাংলাদেশে এসে, ফ্যামিলি কি ওখানেই, আর বাংলাদেশে কখনো আসবেন না এরকম তো বোধ হয় আর সুযোগ হবে না? আসলে এটা বলা যাচ্ছে না। এখন হয়েছে কি যে মেয়ে বড় হয়ে গেছে, হয়তো সেইখানে এসে ওরকমভাবে হয়তো অ্যাডজাস্ট করতে পারবে না, ওয়েদার বা বিভিন্ন কারণে, সেটাও কোনো কথা না। আমরা চেষ্টা করব মেয়ের কাছাকাছি থাকার জন্য। মেয়ে যেহেতু অস্ট্রেলিয়াতে আছে, বাট কোনো দিন যদি কোনো কারণে যদি আল্লাহ যদি চায় আমরা এখানে চলে আসি, ইনশাল্লাহ আসবো। সেটা আমরা এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেইনি, সেটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। অস্ট্রেলিয়া যাওয়ার পরে আপনার সবচেয়ে বেশি কোন মুহূর্তগুলো কষ্ট কেটেছে যদি আমাদের সাথে শেয়ার করা যায়? কষ্ট কেটেছে, ফ্যামিলিকে মিস করেছি, মাকে স্পেশালি, মাকে বাবাকে মিস করেছি। আমার কাছে এখন মাঝে মাঝে মনে হয় যে আমি ঠিক বুঝতে পারি না, আমার কাছে নিজেকে প্রশ্ন করি, আমি কি অস্ট্রেলিয়াতে চলে গেলাম বাবা মাকে ছেড়ে, এটা কি আমি ঠিক করেছি কিনা, রাইট ডিসিশন ছিল বা রং ছিল? যদিও এই কোশ্চেনটা এখন কোনো কিছুই মিন করে না, বাট মাঝে মাঝে রিগ্রেট হয় যে আমি যদি না যেতাম, হয়তো আমি প্রতিদিন আমার মার সাথে দেখা হতো, প্রতিদিন আমার বাবার সাথে দেখা হতো। এই জিনিসগুলো আমাকে এখন খুব ভাবাচ্ছে, খুব আমি চিন্তা করছি যে আসলে এটা কি আমি হয়তো নাও যেতে পারতাম। জি জি। তাহলে হয়তো বাবা মাকে লুক আফটার করতে পারতাম আরও বেশি, তাদেরকে হ্যাপি মেক করতে পারতাম। আমার বাবা অবশ্য বলে অনেক আগের কথা, উনি বলেছে আমি যাওয়ার পরে আমাকে একদিন জাস্ট বাবা বলল যে রতন, তোমার এই দেশে থাকার দরকার ছিল। হ্যাঁ, আমি তখন কথাটার ওরকম অর্থ বুঝি নাই, এখন বুঝতে পারছি বাবা মা হারিয়ে। আমরা বুঝতে পারছি আপনি খুব বারবারই চেষ্টা করছেন চোখের পানিগুলোকে আটকাতে, আমি সেটা বুঝতে পারছি। ভেতরে অনেক ক্ষত, ক্যামেরার সামনে চাইলেই
অনেক কিছু নিয়ন্ত্রণ করতে হয়, কিন্তু অন্তরের কথাগুলো আমি বুঝতে পেরেছি, আশা করছি দর্শকও বুঝতে পেরেছে। আলহামদুলিল্লাহ। তারপরেও তো আপনি আমাদের দেশের যেভাবে নামাজ কালাম আমল আখলাকগুলো বাড়াতে পারতেন, অস্ট্রেলিয়াতে কি সেগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় করতে পারছেন কিনা? আলহামদুলিল্লাহ, দিকেও পেরেছেন কিনা? আলহামদুলিল্লাহ, খুব ভালো পেরেছি। আমি মনে করছি যে এদেশে থাকলে আমি যতটুকু নামাজ রোজা স্বাধীনতা পেতাম, আমি ওখানে তার চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করি। আমরা যখন কোনো ড্রাইভে যাচ্ছি, সামনে চার্চ পড়েছে, আমরা মাগরিবের নামাজ বা আসর যে কোনো নামাজ, আমরা কিন্তু চার্চে গিয়ে নামাজ পড়েছি। এখনো কি সেটা করা যায়? এখনো সেটা করা যায়। আচ্ছা, আমরা চার্চে গিয়ে নামাজ পড়ি অথবা খোলা মাঠে নামাজ পড়ি। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। আমি পার্সোনালি আমার নিজের ক্ষেত্রেও শুনিনি বা অন্য কারো ক্ষেত্রে শুনিনি যে আমি রাস্তায় নামাজ পড়ছি, কেউ ব্যাড কমেন্ট করছে না। আলহামদুলিল্লাহ, ফ্যান্টাস্টিক। মানে ধর্ম পালন করার জন্য অস্ট্রেলিয়া ইজ দ্য বেস্ট প্লেস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আমি বললাম না যে আমি যখন 30 বছর আগে আমি যখন অস্ট্রেলিয়া গিয়েছি, তখন হাতে গোনা, আপনি হাতে গুনতে পারতেন কয়টা মসজিদ ছিল। এখন কতটা মসজিদ হয়েছে আপনি হাতে গুনে শেষ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, অসংখ্য মসজিদ। এবং এগুলো কারো বিদেশি সাহায্য বা কোনো বিদেশি ডোনেশন বা কারো মাধ্যমে না, আমাদের পার্সোনাল কন্ট্রিবিউশনে। আমরা যারা অস্ট্রেলিয়ান বাংলাদেশি শুধু না, আমরা যারা মুসলমান আছি, প্রত্যেকের কন্ট্রিবিউশনে আমরা অসংখ্য মসজিদ করেছি। অধিকাংশ মানে কোন দেশের মুসলিমরা অস্ট্রেলিয়াতে বেশি? লেবানিজরা বেশি আছে, লেবানিজদের সংখ্যা বেশি। কিছু জর্ডানিজ আছে বা অ্যারাবিয়ান আছে, কিছু অন্যান্য দেশে সিরিয়ান কিছু আছে, কিন্তু লেবানিজদের সংখ্যাটা একটু বেশি। ইজিপশিয়ানও আছে, তারা লেবানিজদের সংখ্যাটা একটু বেশি, কারণ তারা থার্ড জেনারেশন ধরে আছে অস্ট্রেলিয়াতে, অনেক বছর যাবৎ তারা আছে এবং তারা হচ্ছে পায়োনিয়ার। আমরা যে মনে করেন যে আমরা যখন গেছি তখন হালাল মাংস কিনতে আমাদের অনেক দূর দূরান্ত যেতে হতো। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ হালাল মাংস খাই এবং আলহামদুলিল্লাহ আমাদের কখনো সমস্যা হয় নাই। ইভেন ফার্ম আছে, ফার্মে গিয়ে কেউ যদি চায় আপনি ফ্রেশ মুরগি জবাই করে, ফ্রেশ গরু জবাই করে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা যার কিন্তু এখন এত সুবিধা, বাসার কাছে যে কোনো দোকানে হালাল আপনি জিনিস পাবেন, যে কোনো জায়গাতে, একদম ভেরি হ্যান্ডি, সো হ্যান্ডি। এতে করে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা নাই যে এত মুসলিমরা এত মাথাচাড়া বা তাদের সংখ্যাটা বাড়ছে, এতে তাদের কোনো হেডেক এরকম কোনো কিছু নেই? আমি তো পার্সোনালি কোনো সমস্যা দেখি নাই বা চোখে পড়েনি। প্লাস অস্ট্রেলিয়া থেকে প্রচুর গরুর গোস্ত, বিফ সেটা মিডল ইস্টের বিভিন্ন দেশে তারা এক্সপোর্ট করে, চিকেন এক্সপোর্ট করে। সো অস্ট্রেলিয়াতে আমরা যেসব বিফ পাই তার 90-95% হালাল এবং চিকেন অলমোস্ট 100% হালাল আপনি বলতে পারেন। কারণ আমি বিভিন্ন জায়গাতে খবর নিয়েছি, ইনফরমেশন নিয়েছি এবং বিভিন্ন রেস্টুরেন্ট, এবং একটা সময় ছিল 30 years ago হালাল জিজ্ঞেস করলে ওরা অবাক হয়ে তাকায় থাকতো। এখন everybody knows what is halal. Alhamdulillah, this is so fantastic. আমরা খুব proud of these things যে আলহামদুলিল্লাহ আমরা যেখানে যাই হালাল খাবার খেতে পারি। ইভেন দো কোনো রেস্টুরেন্টে যদি আপনি যান, আপনি যদি জিজ্ঞেস করেন যে এখানে এটা কি হালাল খাবার আছে, যদিও তারা পর্ক বিক্রি করছে, আমরা নর্মালি যেখানে পর্ক বিক্রি হয় বিকজ অফ ক্রস কন্টামিনেশন আমরা চেষ্টা করি ওটা অ্যাভয়েড করার জন্য। তো তারা যদি আমাদের আর কোনো উপায় না থাকে, তারা বলে যে আমরা তোমাদেরকে হালাল খাবার দিব, আমাদের চিকেনটা হালাল, তোমাদেরকে ফিশ দেব। তারা বিভিন্নভাবে আমাদের হেল্প করার চেষ্টা করে যে ঠিক আছে আমরা ডিফারেন্ট কন্টেইনারে আমরা করব, ডিফারেন্ট প্যানে আমরা ফ্রাই করব। সো তো ওখানে কোনো পর্কের সাথে ক্রস কন্টামিনেশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো
আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ওই যে গির্জাগুলো বা অনেক সময় মসজিদে রূপান্তরিত হচ্ছে, এই ক্ষেত্রে কিভাবে হচ্ছে জিনিসটা? এটা হচ্ছে যে মনে করেন যে আপনি যদি একটা বাড়ি কিনে মসজিদ রূপান্তরিত কনভার্ট করতে চান, ভেরি টাফ। আচ্ছা, ভেরি টাফ ইন এ সেন্স যে আশেপাশে নেবার আছে, নেবার কমপ্লেন করতে পারে, তারা মনে করতেছে এখানে নয়েজ হবে, এখানে 5 টাইমস লোকজন আসবে, ট্রাফিক হবে, তারপরে এগুলো তারা ভাবে। তারা খুব কোয়াইট থাকতে চায়, কোয়াইট থাকতে ভালোবাসে অস্ট্রেলিয়ানরা। তো তখন পারমিশন হয়তো হয়, বাট সময় লাগে, অনেক দীর্ঘ সময় লাগে। কারণ কেউ যদি অবজেকশন দেয়, মানে কাউন্সিলে যদি মনে করে একজনও যদি দেয়, সেটা নিয়ে আবার ইনভেস্টিগেশন হবে। এই যে অস্ট্রেলিয়াতে আমরা দেখলাম মাঝখানে ফুটবল টুর্নামেন্টকে একটা পাখির ডিমকে কেন্দ্র করে টুর্নামেন্ট প্রায় 20-25 দিন অথবা 22 দিনের একটা গ্যাপ করে দিয়েছে। তো আপনি যেটা বললেন, যদি কোনো মানে একজন মানুষও যদি কমপ্লেন করে, তাহলে তারা সেটাকে বিবেচনায় নিয়ে নেয় এবং এটা ইনভেস্টিগেট করে, এবং তারপরে এই সময় লাগে। কিন্তু আপনি যদি অন দ্য আদার হ্যান্ড যদি চার্চ কেনেন, দ্যাট মিনস অলরেডি ধর্মীয় যেই ব্যাপারটা সেটা পারমিশন নেওয়া আছে। সো আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট কিনে আপনি মসজিদে কনভার্ট করে ফেলবেন, দ্যাটস ক্লিয়ার। আমি আসার আগে আমাদের একটা আলহামদুলিল্লাহ আমাদের অর্গানাইজেশন একটা চার্চ কিনছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমাদের আমি তো 16 তারিখে ফ্লাই করলাম, 13 তারিখে আমাদের একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, মল্লিক সন্ধ্যা। মল্লিক ভাইকে স্মরণ করে আমরা একটা বেশ বড় একটা প্রোগ্রাম করার কথা ছিল। এখানে আপনারও জয়েন করার কথা ছিল অনলাইনে, মশিউর ভাইয়ের জয়েন করার কথা ছিল অনলাইনে, এবং বেশ বড়ভাবে একটা প্রোগ্রাম করছিলাম। আমি এটা অর্গানাইজ করেছি আলহামদুলিল্লাহ। তো ওইটা আমরা করলাম কি, ওটা করতে পারিনি। তো ওই চার্চ কেনার ব্যাপারে আমাদের একটা ফান্ড রাইজিং একটা ইমিডিয়েটলি আমাদের একটা করতে হলো। সো আমরা যেটা করলাম যে স্যাক্রিফাইস করলাম, আমরা বললাম ঠিক আছে কোনটা বেশি জরুরি, প্রায়োরিটি কোনটা। সো আমরা বললাম এটা প্রায়োরিটি। সো আমাদের প্রোগ্রামটা আমরা পিছিয়ে নিলাম, আমরা হয়তো ইনশাল্লাহ নেক্সট মান্থে বা পরের মাসে করব। সো আমরা এই খুব কম সময়ের মধ্যে ইনশাল্লাহ আরেকটা চার্চ আমরা কিনছি, এবং আমরা আলহামদুলিল্লাহ উই আর ডুইং ভেরি গুড। আলহামদুলিল্লাহ। আমি আরেকটি প্রসঙ্গে আসবো, যে পাখি, যেমন আমরা অহরহ পাখিগুলো মারছি, খাচ্ছি, অ্যাভেলেবেল, কিন্তু আপনার একটা মানে ফুটবল টুর্নামেন্ট, একটা গ্যাদারিং, বড় একটা অ্যারেঞ্জমেন্ট করার পরে পাখির ডিম দেখার পরে সেটাকে ক্যান্সেল করা হলো, এটা কেন? তারা পাখির প্রতি কোনো আইন বা কোনো রুলস অথবা তাদের সিম্পেথিটা আসলে? যেমন ধরেন গিজ, রাজহাঁস যেটা লেকের মধ্যে আছে, আপনি যদি তাকে মেরে ফেলেন তাহলে আপনার এমনি অনেক ফাইন হবে, $10,000 ফাইন হবে, প্লাস হয়তো জেল হবে, 7 বছরের জেল হতে পারে। হ্যাঁ, একটা ভিডিওতে দেখা গিয়েছিল একটা বয়স্ক মহিলা একটা বিড়ালকে টর্চার করছে, তার কিন্তু সাজা হয়েছিল। এটা ন্যাশনাল নিউজে একদম ফার্স্ট হেডলাইন নিউজে এটা দেখিয়েছিল যে একটা প্রাণীকে টর্চার করা হচ্ছে। সো তাকে সাথে সাথে করে, সে বয়স্ক মহিলা, সেজন্য হয়তো তার সাজাটা একটু কম হয়েছিল, বাট কুকুর, বিড়াল, পাখি, তাদের জন্য অস্ট্রেলিয়া হচ্ছে অভয়ারণ্য। আমি এটাও জানি যে অনেক সময় তারা দেখা গেল যে মানে সম্পদগুলো ভোগ করার মতো অবস্থা থাকে না, সেই জায়গায় তারা অস্ট্রেলিয়ানরা প্রাণীদেরকে সম্পদ উইল করে। এটা আসলে কেমন? হ্যাঁ, এটা সত্যি। এটা শুধু অস্ট্রেলিয়া না, ইউরোপেও করে, অনেক দেশে করে। ফ্রান্সে তো তাদের জন্য একটা 5 স্টার হোটেল আছে কুকুরদের জন্য। আচ্ছা, হ্যাঁ, তাদের সমস্ত 5 স্টার ফ্যাসিলিটি তারা ভোগ করে। তো অস্ট্রেলিয়াতেও মনে করেন একটা কুকুর তাদেরকে এরকমভাবে ট্রেন দেওয়া হয় যে মানে এত আপন হয়ে যায়, মানে তারা সব কিছু বোঝে, কমান্ড কী বলবেন, বিভিন্নভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। এবং এটাও আছে যে মনে করেন একটা বয়স্ক ভদ্রলোক, তার সেই একা নিঃসঙ্গ, কুকুরটাই তার সব কিছু করে দেয়, কুকুরটাই তার সব কিছু এনে দেয়, যা বলবে করে দেয়। এবং সে যদি সিক হয়ে যায় 000-তে ফোন করার জন্য কুকুরটা করে।
তাকে ওইভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যে যখন দেখবে যে তার মাস্টার এইরকমভাবে সিক হয়ে গেছে, তখন সে ওই ফোনের ওই বাটনটা প্রেস করে এবং সাথে সাথে 5 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে। ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হয় না, না মানে যেমন টেলিফোনে বলা যে আমি না 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 এটা বলা হয় না, কারণ এই ধরনের ইনফরমেশন আগেই বলা আছে, বলে দেয়া আছে। মানে 999 মানে হচ্ছে ইমার্জেন্সি, ওই কোথায় কল গেল সেখানে আমাদের 000 সে ওই কুকুরটা শুধু বাটন প্রেস করবে, ওইটা করলেই ওইখানে ইনফরমেশন দেয়া আছে যে এই কারণ এখানে আর কেউ নাই ওই ভদ্রলোক ছাড়া, এক কুকুর আছে, সে তো কথা বলতে পারবে না, সো তার অ্যাড্রেস ইনফরমেশন এভরিথিং ইজ ডান, ওইখানে সব কিছু আছে, তারা সাথে সাথে চলে আসবে। এবং এরকম অনেক ঘটনা ঘটেছে এবং অনেক লোকের লাইফ সেভ হয়েছে কুকুরের কারণে। এটা আসলেই আশ্চর্য লাগে। আমি আসি আপনার কাছে আরও কিছু বিষয়ে জানতে, যেমন ধরেন যে কিভাবে বলবো, আপনি ওখানে এই যে বাংলাদেশে আসছেন, অস্ট্রেলিয়ায় থাকেন, আপনি তো আলহামদুলিল্লাহ সংস্কৃতি প্রিয়, কিছু গান করেন, আপনার ইউটিউব চ্যানেল আছে, তো সেখানে আসলে কাজ করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকে নাকি সময় নেই বা অ্যারেঞ্জমেন্ট নাই? ওখানে টাইমটা একটু ফ্যাক্টর। অফিসিয়াল ডিউটি তাদের কত 8 ঘন্টা যেটা আমার হ্যাঁ আমার 9টা থেকে 5টা পর্যন্ত আমি শিক্ষকতা করি একটা ইনস্টিটিউটে। সো আমি আমার স্টার্ট 9 o'clock আমি স্টার্ট করি, 5 o'clock শেষ করি। তো আমি যেখানে কাজ করি ওই জায়গাটার নাম হচ্ছে প্যারামাটা। তো প্যারামাটাতে ওইখানে পার্কিংয়ে অনেক সমস্যা হয়, তো এই জন্য আমি ট্রেনে যাই। আমি আমার বাসা থেকে গাড়িটা পার্ক করে একটা পার্কিং আছে, পার্ক করে ট্রেনে করে চলে যাই। সুন্দর মতো 40 মিনিটসের মধ্যে আমি পৌঁছে যাই, আবার চলে আসি, আবার পার্কিং থেকে গাড়িটা নিয়ে বাসায় আসি। সো আমার জন্য খুব সহজ, এটা আমার জন্য। বুঝতে পেরেছি। জি, আর একটা জিনিস আমার খুব জানার ইচ্ছে, সেটা হলো যে দেশের মানুষের জন্য অনেক কিছুই করতে চান, করছেন। দেশে আসলে কোন ক্যাটাগরি থেকে কি হওয়া উচিত বা প্রাতিষ্ঠানিক রুলস কালচারের বিভাগটাও যদি আমি বলি, এদেশের আমাদের সংস্কৃতি আর আপনার ওখানে কার্যক্রমগুলো কি সেম ভাবেই হচ্ছে নাকি কোনো ডিফারেন্ট ওয়ে আছে, অথবা কি করা উচিত বলে মনে করেন? আমরা আসলে আমাদের ম্যাক্সিমাম লোকই যে মনে করেন আমাদের বিভিন্ন রকমের ডোনেশন, সাহায্য, জাকাত, যা কিছু আমরা চেষ্টা করি দেশে পাঠানোর জন্য, দেশে পাঠানোর জন্য চেষ্টা করি। প্লাস ওখানে কিছু আছে, ভালো কিছু কাজ হচ্ছে, সেখানেও কন্ট্রিবিউট করা হচ্ছে। তো আমাদের জিনিসগুলো হচ্ছে দেশকে কেন্দ্র করে, দেশের মনে করেন যে রোজার মধ্যে যে প্যাকেজগুলো আছে ওখানে কিন্তু আমরা কন্ট্রিবিউট করি। হ্যাঁ, ওই যে বিভিন্ন প্যাকেজে থাকে না যে চাল ডাল এটা সে সব কিছু, তো ওইখান থেকে আমরা কন্ট্রিবিউট করে, মানে আপনি ধরেন একটা অ্যামাউন্ট বলে দিল যে পার হেড $100 বা $50 হোয়াট এভার বলে দিল, আপনি কয়জনকে সাহায্য করবেন, কেউ 10, 20, 30 সেভাবে আমরা অ্যামাউন্টটা পে করি বা ডোনেট করি। তখন ওই অ্যামাউন্টটা চলে আসলে তখন এখান থেকে অর্গানাইজ করে ওইভাবে করা হচ্ছে। প্লাস আমাদের মস্কে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, বাচ্চাদের জন্য প্রোগ্রাম থাকে, আমার বিভিন্ন লেকচার হয়, বিভিন্ন স্কলাররা আসে। তো আমরা আলহামদুলিল্লাহ ব্লেসড যে আমরা আরবের অনেক বড় বড় স্কলার আসে, অস্ট্রেলিয়াতে আসে, লেবানিজরা তারা নিয়ে আসে, সিরিয়ানরা নিয়ে আসে, বা বাংলাদেশি অনেক স্কলার আছে তারা ওখানে যায়। ওখানে মুসলিমদের মানে সকল দেশের মুসলমানদের কোনো অর্গানাইজেশন আছে নাকি যার যার কান্ট্রি হিসেবে, দেশ হিসেবে আলাদা? সকল মুসলমানদের একটা আছে, তারপরেও যার যার ইন্ডিভিজুয়ালি, যেমন মসজিদগুলো সবাই ডোনেট করছে বাট কেউ লিড দিচ্ছে। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন।
দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। যেমন লেবানিজরা কিছু মস্কে লিড দিচ্ছে, সবাই কন্ট্রিবিউট করছে, বাংলাদেশিরা কিছু মসজিদে লিড দিচ্ছে, সবাই কন্ট্রিবিউট করছে, এভাবে আর কি জিনিসগুলি হচ্ছে এবং কোনো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না, খুব ভালো আছে। অস্ট্রেলিয়ার তো জাতিগতভাবে এখন তো মানে আগে তো ওরা কালা এরকম ছিল, অ্যাবরিজিনাল আর কি ছিল, আদিবাসী। এখন তো অস্ট্রেলিয়ানদেরকে আলাদা লম্বা ফর্সা এটা দেখা যায়। আসলে এখানে মানে মানে ইয়েটা কি, মানে তারা যে ওরা যেরকম ছিল এখন তারা তো কালো ছিল, এটা ইতিহাস সেরকম বলে, কিন্তু এখন তো সবাই হোয়াইট এবং স্মার্ট। তো পরিবর্তনটা কোত্থেকে এসেছে? ওটা হচ্ছে কি যে যারা কালো ছিল, আদিবাসী অ্যাবরিজিনাল বলে তাদেরকে, তারা এখনো কালোই আছে। হ্যাঁ, তো ওখানে যেটা হলো ইংল্যান্ড থেকে তাদেরকে ডিপোর্ট করা হয়েছিল, বিভিন্ন ক্রিমিনাল বা বিভিন্ন যারা ক্রাইমের সাথে যুক্ত ছিল তাদেরকে, তাদের পানিশমেন্ট ছিল অস্ট্রেলিয়াতে ডিপোর্ট করে। তখন তাদেরকে ডিপোর্ট করে ফেলছে এখানে, এবং তারা মনে করেন যে ফ্যামিলি ছাড়া যে ক্রাইম করেছে শুধু তাকেই তো ডিপোর্ট করেছে। সো তার বাবা মা ভাই বোন সব ইংল্যান্ডে ছিল, সো সে একা নিঃসঙ্গ ছিল। তো এইভাবে করে করে একটা সমাজ গড়ে উঠেছে। সো তারাই এখন অস্ট্রেলিয়ান, হোয়াইট অস্ট্রেলিয়ান যাদেরকে আমরা বলি, তারা সব ইংল্যান্ড থেকে মাইগ্রেট করা। আসলে তারা উইলিংলি আসে নাই ওই সময়টায়, তাদেরকে বাধ্য করা হয়েছিল পানিশমেন্টের জন্য, দ্বীপান্তর এটা করা হয়েছে। অরিজিনাল তাদের এখন অবস্থান কি ফিনান্সিয়ালি? অ্যাবরিজিনালরা হচ্ছে কি যে তারা ভালো আছে, ভালো নেই, মানে আপনি যেটা ইচ্ছা বলতে পারেন। যেমন ধরেন তাদেরকে গভর্নমেন্ট থেকে ভাতা দেওয়া হচ্ছে প্রতি উইকে, এভরি উইকে তাদের ভাতা চলে যাচ্ছে তাদের অ্যাকাউন্টে। তারা মানে একটু ড্রাগ বা এই যে মানে তাদের কোনো এরিয়া নেই, যেমন আমাদের ধরেন পুরন ঢাকা এক ধরনের, তারপর ইসলামপুর এক ধরনের, তাদের এরিয়া আছে, তাদের এরিয়া আছে। সিডনিতে রেড ফান্ড নামে একটা জায়গা আছে, ওইখানে প্রচুর অ্যাবরিজিনাল আপনি পাবেন। তারপর কুইন্সল্যান্ডে প্রচুর আছে, তারপর নর্দার্ন টেরিটরিতে আছে। তারা এমনি লিডিং পজিশনে রাষ্ট্র কাঠামোতে তাদের অবস্থানটা কি? অবস্থানটা নাই। আচ্ছা, তাদের অবস্থান নাই। ব্যাপারটা হিস্ট্রিটা এরকম যে যখন নাকি ক্যাপ্টেন কুক এবং তার বাহিনী নিয়ে অস্ট্রেলিয়াতে আসলো, তখন তারা দেখলো যে এখানে কেউ নাই, কারণ অ্যাবরিজিনালরা ওই জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতো এবং তারা সব দলবদ্ধভাবে থাকে। হ্যাঁ, তার আপনি মনে করেন যে 10টা ফ্যামিলিকে 10টা হাউস মেক করে দিলেন, পরে দেখা যাবে যে এন্ড অফ দ্য ডে তারা এক বাড়িতেই সবাই মিলে খুব মহা ধুমধামে সুখে আছে, খাবার দাবার সবাই তারা শেয়ার করে খায়। তো ওইখানে হয়েছিল কি যে আপনি যদি হিস্ট্রি দেখেন, তো ওইখানে তারা বলেছিল যে এখানে কেউ নাই। কুইন ভিক্টোরিয়াকে তারা খবর দিয়েছিল যে এখানে আমরা ল্যান্ড আবিষ্কার করেছি, এখানে কোনো মানুষ নাই। কিন্তু কিছুদিন পরে তারা দেখলো যে আরে কি সব দেখা যাচ্ছে। যখন তারা দেখলো যে ওখানে মানুষের বসতি আছে, তো ইট ওয়াজ টু লাইট, তারা অলরেডি বলে ফেলছে। তখন তারা যেটা করলো খুব নিষ্ঠুর, তারা তাদেরকে মারা শুরু করলো, টু প্রুভ দ্যাট এখানে কেউ কখনো ছিল না। এবং তারা এমনও হয়েছে যে গ্রামকে গ্রাম তারা চারিদিকে ঘিরে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে। এরকম অনেক ঘটনা ঘটেছে। তাজমানিয়াতে তো 100% তারা ক্লিয়ার করে ফেলেছিল। তো এগুলো খুব স্যাড। তারপরে তাদের আরেকটা দুঃখজনক ঘটনা হচ্ছে স্টোলেন চাইল্ড, যেটা তারা সমস্ত অ্যাবরিজিনাল যারা ছিল তাদের ছোট ছোট বাচ্চাগুলিকে তারা কেড়ে ছিনিয়ে নিয়ে যেত, নিয়ে গিয়ে অন্য জায়গায় বাবা মার কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছিল। তো এগুলো নিয়ে এখনও বিভিন্ন গভর্নমেন্ট এসে ক্ষমা চাচ্ছে বা তারা বিভিন্ন
রিকনসিলিয়েশন করতে যাচ্ছে বা এটা সেটা, যে এটা আসলে খুব নিষ্ঠুর একটা জিনিস। একটা ছোট বাচ্চা তার বাবা মাকে কখনো দেখে নাই, ক্যান ইউ ইমাজিন? সে এখন 50 ইয়ার্স ওল্ড, 60 ইয়ার্স ওল্ড, 70, কোনোদিন তার বাবা মা ভাই বোনকে সে জানে না। এটা তো খুব দুঃখজনক ব্যাপার। ইতিহাস সকল দেশেরই কম বেশি কথা বলে। যাই হোক রতন ভাই, আর আমরা অনুষ্ঠানের শেষ দিকে একদমই চলে এসেছি। আপনার কোন কথাগুলো বলা হয়নি আজকের এই গল্পে, যে কথাগুলো আপনি বলতে চান, যদি এমন কোনো গল্প থেকে থাকে? আমি আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার কাছে মনে হতো আমি গায়ক হব। জি। আমার আবার টার্গেট একটু ভালো ছিল, আমি প্লেব্যাক সিঙ্গার হব। এখন হাসি। তো যাই হোক, ওটা হয়নি আলহামদুলিল্লাহ। এটা আমার বড় ভাই আমাকে ডিসকারেজ করেছে। তো আমি থ্যাঙ্কফুল আমার বড় ভাইয়ের কাছে। তো তারপরে আমি পরে যখন আরেকটু বড় হলাম, তারপরে চিন্তা করলাম যে আমি নিউজ কাস্টার হব। আমি বিভিন্ন রকমের মানে 6 মাসের একটা উচ্চারণের উপর একটা প্রশিক্ষণ, কর্মশালা, সিম্পোজিয়াম, সেমিনার সব করেছি এগুলোর উপরে। তারপরে ইন্টারভিউ দিয়েছি রেডিও বাংলাদেশে, অডিশন দিয়েছি। আমি জাস্ট শুরু করেছিলাম আমার কার্যক্রম, ঠিক ওই সময় আমি অস্ট্রেলিয়া চলে আসছি। আচ্ছা। আনফর্চুনেটলি আমার ওই ইচ্ছাটা পূরণ হয়নি। তারপরে আমার আরও অনেক কিছু আমি করতাম, যেমন ধরেন এটা আমার ছোট ছোট শখ, এগুলি আমি মনের কষ্টগুলো, মানে এগুলি বলছি, আমি কাউকে বলা হয়নি, যে জিজ্ঞেস করলেন সেই জন্য বলছি। যেমন আমি স্কেচ করতাম, পেন্সিল স্কেচ করতাম, তারপরে ইকেবানা করতাম, তারপরে বনসাই মেক করতাম। এত বছরে না এগুলো না চাপা পড়ে গেছে, আমি সব ভুলে গিয়েছিলাম। এখন আমি মনে করছি যে আমি এগুলো আবার শুরু করব। আমি পেন্টিংটা আমি আবার করব, পেন্সিল স্কেচিং না করব, অ্যাক্রিলিক পেন্টিং আমি আবার শুরু করব ইনশাল্লাহ। তারপরে বনসাইটা আবার করব, ইকেবানা। আমি ইকেবানার উপর একটা কোর্স করেছিলাম ধানমন্ডিতে, তখন একটাই ঢাকা শহরে ইকেবানার উপর একটা ট্রেনিং দিত আর কি, আমি ওটা করেছিলাম। অনেক কিছু ছোট ছোট স্বপ্ন ছিল। পরে কাজের চাপে, নতুন জায়গা, নতুন পরিবেশ, সব কিছুই পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো আছে। আরেকটা কথা, আমি আমার মেয়ে এবং আমার ওয়াইফ, স্ত্রী, তারা ভালো আছে আলহামদুলিল্লাহ। আমিও তাদেরকে নিয়ে, আমরা ছোট্ট পরিবার, আমরা একসাথে থাকি সব সময়, একসাথে খুনসুটি করি, সব কিছু করি। তো আমার বাবাকে যেমন আমরা খুব ভয় পেতাম, কিন্তু আমার মেয়ে আমাকে একটুও ভয় পায় না। সে আমাকে বন্ধু আছে না, জাস্ট ফ্রেন্ডের মতো ট্রিট করে। হ্যাঁ, তারপরে আমার খুব ভালো লাগে, খুব মজা লাগে। তো আমি চিন্তা করতাম যে আমার বাবা মানে কাছে আসলে একটু সতর্ক হয়ে যেতাম, কেয়ারফুল। আমার মেয়ে দেখি যে একেবারে বন্ধুর মতো আমাকে ট্রিট করে, আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন আমি শেষে এসে একটা স্মৃতি বলতে চাই, সেটা হলো যে অস্ট্রেলিয়াতে আমি যখন গেলাম, আপনার বাসাতেই 15 দিন ছিলাম। আলহামদুলিল্লাহ, কত আতিথেয়তা করলেন, আলহামদুলিল্লাহ। এই কথাগুলো আমার সবসময় মানে কি বলবো, ঋণী মনে হয় যে এত খেদমত, এত কিছু মানুষটা করলো। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যেহেতু মেহমান হিসেবে গিয়েছি, আল্লাহ যেন আপনাকে উত্তম সাজা দান করেন। এখন বলবো, আমি আসার পরে কি আসলে এই স্মৃতিগুলো কখনো মনে হয়েছে কিনা, বা যেমন আপনি খাওয়াতেন, ডেকে নিয়ে এই পাশে ও পাশে সব জায়গায়, আমার সবসময় মনে পড়ে। আর আমার একটা সাক্ষী হচ্ছে গাছ। আমার বাসার সামনে যে গাছগুলো আছে, ওই গাছগুলো শীতের সময় পাতা ঝরে যায়, তারপর ফুল হয়, তারপর আবার পাতা গজায়। তো ওই সময়টায় আমি ছবিগুলি তুলে রাখি। ওইগুলি মনে করার জন্য যে ওই সময়টা কী অবস্থা ছিল এবং কী ছিল। আলহামদুলিল্লাহ, আমি তেমন খেদমত আপনাদের করতে পারি নাই,
কারণ আমি কিন্তু খুব ভালো রান্না করি আলহামদুলিল্লাহ। আমি দেশি খাবার আমরা যখন ইনভাইট করি আমাদের গেস্টকে, তখন আমার ওয়াইফ সে খুব ভালো রান্না করে। আমার ওয়াইফ গরুর মাংস, মাছ এগুলো খুব ভালো রান্না করে, বাংলা দেশি খাবার। আর আমি করি একটু থাই, একটু চাইনিজ স্টাইলের খাবারগুলো করি। আলহামদুলিল্লাহ আমাদের গেস্টরা, আমাদের ফ্রেন্ডরা খুবই ভালোবাসে আমাদের খাবারগুলো। তা আপনাকে আমার মনে হয় আমি পারিনি, ইনশাল্লাহ নেক্সট টাইম যখন যাবেন তখন ইনশাল্লাহ আমি স্পেশাল কিছু আমার ডিশ আছে ইনশাল্লাহ আপনাকে মেক করে খাওয়াবো। অনেক করেছেন, জাযাকাল্লাহ রতন ভাই, আপনার মূল্যবান সময় দিয়ে এই অল্প একটা সফরের ভেতরে যতটুকু আপনার স্মৃতিগুলো ধরতে পেরেছি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার থাকলে বলবেন। দর্শক, আমরা অস্ট্রেলিয়াতে আছি, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি ইসলামকে ধারণ করার জন্য, এবং আমাদের ছোট ছোট বাচ্চাগুলো, আমাদের পরের জেনারেশনরা যাতে ইসলামকে ধারণ করতে পারে সেই জন্য আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে কাজ করে যাচ্ছি। আমাদের ইয়াং মুসলিম আছে যারা একটু বড় হয়েছে বা টিনেজার, তারপরে লিটল মুসলিম আছে, তাদের বিভিন্ন রকমের কার্যক্রম আছে। আলহামদুলিল্লাহ আমরা সত্যিই আমরা খুব ভাগ্যবান যে আমরা এগুলি করতে পারছি, এবং আমরা সবাই মিলে এই আমাদের পরের জেনারেশনগুলিকে আমরা তাদেরকে ইসলামের মেসেজগুলি দিতে পারছি, যেটা আমরা পাইনি। আমরা কিন্তু পাইনি ভাইয়া। আমরা ইসলাম সম্পর্কে, আমি পার্সোনালি, আমি একদম অনেস্টলি বলি, আমি ইসলাম সম্পর্কে জেনেছি অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে। আমি বাংলাদেশে থাকতে নামাজ পড়তাম, রোজা রাখতাম, এই মানে তারপরে যে আরও অনেক কিছু আছে, ইসলামের আরও কত কিছু করতে বলেছে, আমি অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে এগুলো জেনেছি, শিখেছি। আলহামদুলিল্লাহ। আমি কোরআন আমার একটু কনফিউশন হতো কোরআন পড়াতে। আমি একজন সিরিয়ান টিচার রেখে আমি এবং আমার মেয়ে একসাথে শিখেছি। সো আলহামদুলিল্লাহ এই কাজগুলো অনেক লজ্জার কিছু নেই, আমাদেরকে সবাইকে মরতে হবে। আমরা চেষ্টা করছি, আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমার সুন্দর চোখে দেখবেন। আমিন। অনেক ধন্যবাদ, অনেক জাযাকাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। প্রিয় দর্শক, এতক্ষণ জীবনের গল্পে আমাদের শামসুল সরকার রতন ভাই যে কথাগুলো বলেছেন, স্মৃতির স্মরণ করতে গিয়ে চোখে পানি ছিল, বাবা মাকে ফিল করেছে, দেশকে ফিল করেছে, আমাকে আপনাকে মনে করেছে। এই মানুষের জন্য দোয়া করবেন, যে যেখানেই থাকবেন সত্য সুন্দরের পক্ষে আল্লাহ আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই, আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প।